আজকের এই লাইভ ডেমো দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের পছন্দের সাবজেক্টে পিএইচডি পজিশন খুঁজবেন। কিন্তু আমরা কয়েকটা পদ্ধতি দেখাবো যেখানে আপনারা ডিরেক্টলি ল্যাবের খবর পাবেন এবং সেই ল্যাবের রিসার্চ সম্পর্কেও জানতে পারবেন, তাদের পেপারও পড়তে পারবেন। আমাদের লাস্ট ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন পিএইচডি অ্যাপ্লিকেশনস। আমরা যে অ্যাফিলিয়েশনটা পেলাম ওই পেপার থেকে সেইটা আমরা সার্চ করি গুগলে, দেখা যাক সেই ইনস্টিটিউট আছে কিনা। আমাদের কি কি প্রবলেম হয়েছিল সেগুলোর সলিউশনও আমরা আপনাদের জানাবো। আর রিসার্চের ক্ষেত্রে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, টু হ্যাভ পাবলিকেশন। সেই 12,000-এর মধ্যে 9,000 পাউন্ড ওরা নিত টিউশন ফির জন্য। হ্যালো, আমি স্নেহা আর আমি শুভ্র, আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আজ আমরা এসেছি স্টাডি ইন অ্যাব্রড সিরিজের সেকেন্ড ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমরা দেখাবো পিএইচডির জন্য প্রপার রিসার্চ গ্রুপ আর ইউনিভার্সিটি কিভাবে খুঁজবেন, আর এই প্রসেসটার লাইভ ডেমো আমরা দেখাবো। আর আপনারা যদি এখনো ডাউটফুল থাকেন এই নিয়ে যে দেশে পিএইচডি করবেন না বাইরে, তাহলে প্লিজ আমাদের আগের ভিডিওটা দেখে নিন। আমরা রেকমেন্ড করব ওটা আপনারা দেখে নিন প্রথমে, তাহলে আজকের গল্পের সাথে আপনারা ভালো কানেক্ট করবেন। আমরা আগের ভিডিওটা আই লিঙ্কে রেখে দিলাম। আমাদের লাস্ট ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন পিএইচডি অ্যাপ্লিকেশনস, সেই কমেন্টগুলো আজকে আমরা তুলে ধরবো আর চেষ্টা করব তাদের আনসার দিতে। আর আপনারা তো আগের ব্লগে শুনেছেনই, আমরা দুজনেই এই দেশে পিএইচডি করেছি, মানে চেক রিপাবলিকে। আর আমরা এখন দুজনেই এখানে এস্টাবলিশড, স্নেহা অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আর আমি অ্যাজ এ সিনিয়র মেডিকেল রাইটার। আগের বেশ কয়েকটা ব্লগে আপনারা প্রচুর কমেন্টস করেছেন এই পিএইচডি রিলেটেড টপিকস নিয়ে। একজন লিখেছেন, যদি ইউনিভার্সিটি সিলেকশন, স্কলারশিপের স্কোপ এবং কিভাবে অ্যাপ্লাই করব স্কলারশিপের জন্য, এইগুলোর বিষয়ে একটি ভিডিও বানান, আরও হেল্প হয় স্যার অ্যান্ড ম্যাম। আরেকজন কমেন্ট করেছেন, খুব তথ্য সমৃদ্ধ ব্লগ, আর জানতে চেয়েছেন কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে পিএইচডি নিয়ে যদি আমরা আর একটু বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। আরেকজন লিখেছেন, হ্যালো স্যার, আপনার পুরো ভিডিওটা দেখলাম যেটা ভীষণ তথ্য সমৃদ্ধ। আপনি ও ম্যাম দুজন পিএইচডি লাইফ নিয়ে বেশ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তাতে আমরা উপকৃত হলাম। স্যার, অ্যাজ এ বিএসসি কেমিস্ট্রি স্টুডেন্ট আমার বাইরে থেকে পিএইচডি করার ইচ্ছা আছে। আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ি। আমি কিভাবে নিজেকে তৈরি করব আর আমার মতো যে সকল স্টুডেন্ট বাইরে যেতে চায় তাদের একটু গাইড করলে ভীষণ সুবিধা হয়। আপনারা আপনাদের 2010-এ কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসিং আর ইউনিভার্সিটি সিলেক্ট করা নিয়ে ভিডিও দেবেন। ভালো থাকবেন, খুব মিষ্টি আপনারা। আরও একটি কমেন্ট পেয়েছি যে এই ভিডিওর জন্য অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম। ইউরোপে বিশেষ করে জার্মানি বা অন্য কোনো দেশে ইকোনমিক্সে পিএইচডি নিয়ে ফেলোশিপস ইত্যাদি নিয়ে জানতে চেয়েছেন, যদি আমরা এই নিয়ে কিছু কথা বলতে পারি। আর লাস্ট কমেন্ট হলো, স্যার প্লিজ মেক এ প্রপার ভিডিও অফ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস ইন ইউরোপ ইউনিভার্সিটি ফর পিএইচডি। এই সমস্ত কমেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি যে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করতে চাইছি তাতে অনেকের অনেক রকমভাবে ইন্টারেস্ট, তাই প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করার জন্য নেক্সট সেগমেন্টে আমরা এগোলাম। আর তার সাথে এই সব স্টেপগুলোতে আমাদের কি কি প্রবলেম হয়েছিল সেগুলোর সলিউশনও আমরা আপনাদের জানাবো। আপনারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পিএইচডি করার অ্যাপ্লিকেশনের সম্বন্ধে জানতে চেয়েছেন। আজকের এই লাইভ ডেমো দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের পছন্দের সাবজেক্টে পিএইচডি পজিশন খুঁজবেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাই এই টেকনিক কিন্তু কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে বাঁধা ধরা নয়, সেটা আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। আর আজকের ব্লগে যে সমস্ত কমেন্টস আসবে সেগুলো আমরা নেক্সট ব্লগে কভার করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। এবার একটু পিছনের দিকে যাই। প্রথমত, কেন পিএইচডি? আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে পিএইচডি হলো দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ এডুকেশন। আর একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, পিএইচডি ডিগ্রি পাওয়ার পরে আপনারা হবেন পৃথিবীর 1 থেকে 2% মানুষের মধ্যে যাদের পিএইচডি ডিগ্রি আছে। আর তার সাথে স্কলারশিপ পেয়ে স্টুডেন্ট লাইফে প্রথমবার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা বিশাল বড় চান্স থাকে। আর ইনোভেশন আর রিসার্চ করে নতুন কিছু আবিষ্কার করার মজাটা আলাদাই। আর পিএইচডির পরে আপনাদের অনেক রাস্তাই খুলে যায়, সেটা একাডেমিয়ায় হোক বা হাই লেভেল ইন্ডাস্ট্রি জবস। প্রথম পয়েন্ট হলো সিলেকশন অফ রাইট কান্ট্রি। কোন দেশ আপনার পিএইচডি করার জন্য ঠিক সেটা যেমন জানা দরকার, কোন দেশে গেলে পিএইচডি করতে আপনার অসুবিধা হতে পারে সেটা জানা বোধহয় আরও বেশি দরকার। কারণ অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো হতে পারে আপনার জন্য ফেভারেবল নয়। এখন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে ইউকে, ইউএসএ বা কানাডাতে অনেক সময় ভিসা রিজেকশন হচ্ছে।
আর ভিসা রিজেকশনের রেটটাও অনেক বেড়ে গেছে। তার সঙ্গে রেগুলেশন অনেক স্ট্রিক্ট হয়েছে, ফিস বা টিউশন ফিস অনেকটাই বেড়ে গেছে। তাই এইসব দেশগুলোতে পিএইচডি করার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার ভেবে নেওয়াটা খুব দরকার। তাই প্রথম স্টেপ নেওয়ার আগে এই ভিসা রেগুলেশনসের চেঞ্জ, স্পেসিফিক্যালি স্টুডেন্ট ভিসা রেগুলেশনসের চেঞ্জ, এগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। যদি আপনারা কোনো পার্টিকুলার কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে প্রথমে সেই দেশের এম্বাসির ওয়েবসাইটে দেখে নেবেন কারেন্ট ভিসা রুলস কী কী, এবং স্টুডেন্ট ভিসা বা স্পেসিফিক্যালি রিসার্চ ভিসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন ইত্যাদি। তাহলে আপনারা ভবিষ্যতে প্রবলেমে পড়বেন না। একটা কমেন্ট পেয়েছি, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। আর আপনারা যদি একটু বলেন পিএইচডি ইন কেমিস্ট্রি নিয়ে আর স্টাইপেন্ড আর স্কলারশিপ মিলিয়ে আজকের দিনে অস্ট্রিয়াতে ইন হ্যান্ড কত পাওয়া যায় আর কত বেঁচে থাকে যেন বাড়িতে কিছু টাকা পাঠানো যায়। ধন্যবাদ। এই কমেন্টে আপনি প্রকাশ করেছেন যে আপনি বাড়িতে টাকা পাঠাতে চান, কিন্তু এক্ষেত্রে আমরা পার্সোনালি বলবো যে স্টাইপেন্ড ডিউ অনেক সময় হয়তো এনাফ নাও হতে পারে বাড়িতে টাকা পাঠানোর জন্য। সেক্ষেত্রে অনেকেই প্রেফার করে পার্ট টাইম জব করতে। পিএইচডিতে প্রচুর কাজের চাপ থাকে, তাই অনেক সময় পার্ট টাইম জব করা সুযোগ হয়ে ওঠে না। তারপরেও যদি আপনারা পার্ট টাইম জব করতে চান, তাহলে আপনারা দেখে নেবেন যে আপনাদের স্টুডেন্ট ভিসা বা রিসার্চ ভিসাতে জব পারমিট করছে কিনা। অনেক দেশে লিভিং কস্ট অনেকটাই, তাই টিউশন ফি দেওয়ার পর বাড়িতে টাকা পাঠাবার মতো টাকা সঞ্চয় করার উপায় অনেক সময় থাকে না। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি জানতে পারবেন সেই শহরের পার মান্থ খরচ কতটা। তাহলে আপনারা ট্যালি করতে পারেন সেই ডেটা দিয়ে যে আপনার স্টাইপেন্ড এনাফ হবে কিনা সেই শহরে থাকার জন্য। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ইউনিভার্সিটি পিএইচডি করতে গেলে টিউশন ফিস লাগে সেটা কতটা, কারণ অনেক সময় স্কলারশিপ পেলেও টিউশন ফি এত হাই থাকে যে সেটা দেওয়ার পর তারপর নর্মাল লাইফ লিড করাটা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে যায়। এখানে একটা গল্প বলি। যখন 2009 আমি পিএইচডি অ্যাপ্লিকেশন শুরু করি, তখন একটা পজিশন আমি পেয়েছিলাম ইউকেতে। ওরা অফার করেছিল সেই সময় অ্যানুয়ালি 12,000 পাউন্ডস, উইচ ইজ কোয়াইট আ লট ব্যাক দেন। কিন্তু সেই 12,000-এর মধ্যে 9,000 পাউন্ড ওরা নিত টিউশন ফির জন্য। তাহলেই বুঝতে পারছেন 3,000 পাউন্ডে কি সারা বছর কাটানো সম্ভব? একদমই না। তাই দেশকে প্রাধান্য না দিয়ে এই সব ক্রাইটেরিয়া আপনারা আগে থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে পিএইচডি আপনারা ওই দেশে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তবে অনেক সময় ইউনিভার্সিটি থেকে টিউশন ফি ওয়েভিং এরও অপশন থাকে, সেটা আপনারা খোঁজ খবর নিয়ে রাখবেন। আপনাদের যদি জিআরই বা টয়েফেল স্কোর না থাকে আর আপনারা যদি ওই এক্সামগুলো না দিতে চান, তাহলে তো অলরেডি কিছু কান্ট্রি আপনাদের লিস্ট থেকে বাদ পড়ে যায়। কিন্তু এছাড়াও যদি কোনো কান্ট্রিতে আপনি পিএইচডি করেন, স্পেশালি ইউরোপে, তাহলে অনেক সময় সেই দেশের ল্যাঙ্গুয়েজে পিএইচডি করতে হতে পারে। কিন্তু এরপরে যদি আপনারা ইংরেজিতে করতে চান সেই দেশে পিএইচডি, তাহলে একটা এক্সট্রা টিউশন ফি দিতে হয় পার সেমিস্টার। কিন্তু সেটা কান্ট্রি, প্রোগ্রাম, ডিসিপ্লিন অনুযায়ী ভ্যারি করতে পারে। তাই এই বিষয়টাও আপনারা আগে থেকে দেখে নেবেন। ভালো পিএইচডি ল্যাব আর ভালো ইউনিভার্সিটি সব দেশেই আছে, আর সেটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যায় তাহলে আর কি চাই। একজন কমেন্ট করেছেন, কেমিস্ট্রি পিএইচডি নিয়ে ডিসকাস করুন, জার্মানি আর জাপানের ব্যাপারে বলুন, আর ম্যাডাম আপনারা কেন চেক রিপাবলিক চুজ করেছেন সেটা নিয়ে ডিসকাস করলে ভালো হতো যদি না অসুবিধা থাকে। আমরা চেকে কেন পিএইচডি করেছি সেটার গল্প আপনারা আগের কয়েকটা ব্লগ একটু দেখুন, সেখানে অনেকবার আমরা বলেছি। আপনি যেহেতু জাপান বা জার্মানির কথা বলেছেন, তাহলে নিশ্চয়ই আপনার অলরেডি সাবজেক্ট বা স্পেসিফিক ল্যাব সিলেকশনটা হয়ে গেছে। সেটা যদি হয়ে থাকে এবং তাদের সাথে যদি অলরেডি আপনার কমিউনিকেশন হয়ে যায় এবং তাদের আপনাকে পছন্দ হয়, তাহলে তো দ্যাটস দ্য পারফেক্ট সিনারিও। কিন্তু যদি আপনি খালি এই দুটি দেশ ধরেই এগোতে চান, তাহলে হয়তো আপনার সাবজেক্টে ল্যাবের সংখ্যা অনেক কমে আসবে, যেহেতু দুটো দেশ। তাই আমাদের মনে হয় এক্ষেত্রে আপনাকে একটু ওপেন থাকতে হবে, কেননা অনেক সময় একটা অসাধারণ সুযোগ আসতে পারে ভীষণই একটা আনপ্রেডিক্টেবল জায়গা থেকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি একটা অসাধারণ সুযোগ পেয়ে গেলাম চেক রিপাবলিকের একটা ল্যাবে, যেটা একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ল্যাব। আমরা রেকমেন্ড করব এই দুটো দেশ ছাড়াও আপনি ওপেন থাকুন, যাতে আপনি অন্যান্য দেশের ল্যাবেও অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা হয়তো একটা পারফেক্ট ম্যাচ হয়ে যেতে পারে। যদি আপনি কান্ট্রি সিলেকশন অলরেডি করেই নিয়েছেন, তাহলে এবার আসি আমরা ফিল্ড সিলেকশন কিভাবে করবেন। এমএসসি করার সময় আপনারা নিশ্চয়ই বুঝেই নিয়েছেন যে আপনাদের স্ট্রং ফর্টে কোনগুলো, আর আপনার এমএসসি টপিকের রিলেটেড টপিকই আপনার পিএইচডি করাটা বাঞ্ছনীয়।
কারণ সেখানেই আপনার এক্সপার্টিসটা আছে। তবে এটাও মনে রাখবেন, হায়ার স্টাডিতে অনেক সময় স্টাডিগুলো ইন্টারডিসিপ্লিনারি হয়। যেমন আপনারা বায়োলজি বা কেমিস্ট্রিতে এমএসসি করার পরে মেডিকেল বা ফার্মা লাইনে যেতেই পারেন পিএইচডি করার জন্য। যেমন আমরা দুজনে মাস্টার্স করেছিলাম জুওলজিতে, কিন্তু আমার পিএইচডি প্যারাসিটোলজিতে আর শুভ্রর মলিকুলার বায়োলজিতে। এরকম অনেক সুযোগ থাকে দেশে। এমএসসি চলাকালীন আপনারা অন্য কোনো ল্যাবে গিয়ে সামার ফেলোশিপ বা সামার প্রজেক্ট ওয়ার্ক করতে পারেন, তাহলে সেই পার্টিকুলার ফিল্ডে আপনারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। যেমন আমার মাস্টার্সের জাস্ট পরেই আমি সিসিএমবিতে বেশ কিছু মাস কাটিয়েছিলাম অ্যাজ আ সামার ট্রেনি। সেই এক্সপিরিয়েন্সটা আমার ভবিষ্যতে অনেক হেল্প করে মলিকুলার বায়োলজিতে পুরোপুরি শিফট করতে। অনেকে আছেন যারা অলরেডি এম ফিক্স করে নেন যে জব কীরকম চাই, সের ওপর ডিপেন্ড করে স্টাডি প্রোগ্রাম প্ল্যান করে। সেই সব ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা আপনাদের সিনিয়র প্রফেসর বা রিলেটিভস যারা এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে তাদের সঙ্গে ডিসকাস করুন। ফর এক্সাম্পল, এখন এআই এর যুগ বা ফার্মা বা মেডিকেল সায়েন্সের রিসার্চের ভীষণ ডিমান্ড। তাই এই ফিল্ডগুলোতে আপনারা যদি আগে থেকে প্ল্যান করে রাখেন যাবেন, তাহলে আপনারা ব্যাচেলার্স বা মাস্টার্স সেই রকম রিলেটেড ফিল্ডেই অ্যাপ্লাই করুন। তাহলে আপনাদের পিএইচডি করা আর ফিউচারে আপনাদের পছন্দের জবের দিকে এগোনোর চান্স অনেকটাই বেড়ে যাবে। আর যদি আপনাদের কোনো সাহায্য লাগে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে অনেকেই ফিল্ড সিলেকশন করে নিয়েছেন। ওয়েল ডান, কারণ আপনারা অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। সেক্ষেত্রে আপনাদের ল্যাব খোঁজাটা অনেকটাই ইজি হবে। একজন কমেন্ট করেছেন, জিওগ্রাফি ও রিমোট সেন্সিং, জিআইএস বা গ্লেশিওলজি রিলেটেড কোন কোন ইউনিভার্সিটি ভালো ইউরোপে, এই নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। আরও একটা রিলেটেড কমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে একটা স্পেশাল ভিডিও করার অনুরোধ এসছে। আর তার সঙ্গে আরও একটা কমেন্ট এসছে, ফুড আর নিউট্রিশনের পিএইচডি সম্পর্কে একটু বললে ভালো হয়। এছাড়াও একজন চেয়েছেন জার্নালিজম আর মাস কমিউনিকেশনের পিএইচডির ব্যাপারে আলোচনা করতে। কালকে একটা কমেন্ট পেয়েছি যে আমরা যদি পুরো পিএইচডি অ্যাপ্লিকেশনের প্রসেসটা দেখাই তাহলে অনেকে উপকৃত হতে পারে। আমরা পিএইচডি অ্যাপ্লিকেশনের সমস্ত স্টেপস একটা ব্লগে করে দেখাতে পারবো না, কারণ এই প্রসেসটা ভীষণ বড়, অনেক স্টেপস আছে। তাই এক একটা স্টেপস আমরা ধরে ধরে এগোচ্ছি। আজকে সেই জন্য রিসার্চ গ্রুপ নিয়ে কথাবার্তা বলছি। আরেকজন কমেন্ট করেছেন, দিদি চেক রিপাবলিকে পিএইচডি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি প্রসেস, স্টাইপেন্ড, সেগুলো নিয়ে আলোচনা করুন, খুব ভালো হয়। আরেকজন কমেন্ট করেছে, দিদি দাদা পিএইচডির জন্য কিভাবে অ্যাপ্লাই করব যদি একটু বলতে খুব সুবিধা হতো। বুঝতেই পারছেন আপনাদের সবার কোয়ারি একই জায়গায় পিএইচডি অ্যাপ্লিকেশন। তাই রিসার্চ গ্রুপ কিভাবে খুঁজবো, চলুন তার একটা লাইভ ডেমো আমরা দেখাই। তবে আগেই বলে রাখি, স্টাইপেন্ড ইত্যাদি নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব না, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব। এখানে আমরা বলছি কিভাবে আপনারা রিসার্চ গ্রুপ বা ইউনিভার্সিটি খুঁজবেন, আর এমন একটা পদ্ধতি দেখাবো যেটা ইউজ করে আপনি আপনার পছন্দের সাবজেক্ট বা রিসার্চ গ্রুপ খুঁজতে পারেন। এখন আমরা বলবো কি করে আপনারা আপনার পছন্দের ল্যাব খুঁজবেন বা রিসার্চ ইনস্টিটিউট খুঁজবেন। অবশ্যই আপনারা গুগল করতে পারেন ল্যাব খোঁজার জন্য র্যান্ডমলি আপনার ডিসিপ্লিন অনুযায়ী, কিন্তু সেটা একটু ভেগ হয়ে যায়। আর আপনারা চ্যাটজিপিটি ইউজ করতেই পারেন, কিন্তু আমরা কয়েকটা পদ্ধতি দেখাবো যেখানে আপনারা ডিরেক্টলি সেই ডিসিপ্লিন অনুযায়ী ল্যাবের খবর পাবেন এবং সেই ল্যাবের রিসার্চ সম্পর্কেও জানতে পারবেন, তাদের পেপারও পড়তে পারবেন। তাহলে শুরু করি। প্রথম স্টেপ হলো গুগল স্কলার। আপনারা গুগল স্কলারে যেতে পারেন, যেখানে আপনারা দেখছেন এই স্ক্রিনে গুগল স্কলার। সেখানে এই সার্চ বক্সে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট সম্পর্কে লিখতে পারেন কিওয়ার্ডস। ফর এক্সাম্পল, আমি এখন সার্চ করব ইনফেকশন বায়োলজি নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফেকশন বায়োলজি রিলেটেড অনেক রিসেন্ট পেপারস এসছে। বাঁ দিকে দেখছেন আপনারা চুজ করতে পারেন যে কত রিসেন্ট পেপার আপনি চান। ফর এক্সাম্পল, আপনি চান সিন্স 2021, তাহলে এখানে 2021 থেকে যত ইনফেকশন বায়োলজি রিলেটেড পেপার গুগল স্কলারে আছে সেগুলো আপনার সামনে আসবে। ফর এক্সাম্পল, প্রথম পেপারটা আপনি যদি খোলেন, পেপারটা খুললো, সেটা সায়েন্সে পাবলিশড হয়েছে। এখানে অথর লিস্টে দেখবেন অথর্স ইনফো আর অ্যাফিলিয়েশনস থাকে, আর সাধারণত এই যে করসপন্ডিং অথর থাকে, যেখানে ইমেল এই সিম্বলটা দেখতে পাচ্ছেন দুজনের, তারাই ল্যাব হেড হয়, সেই রিসার্চ গ্রুপের হেড হয়। তো এই রিসার্চারের অ্যাফিলিয়েশন আপনারা দেখতে পারবেন, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড মাইক্রোবায়োম প্রোগ্রাম, ব্রড ইনস্টিটিউট, MIT, হার্ভার্ড,
তো সেইটা আপনি কপি করে গুগল সার্চ করতে পারেন, তাহলে আপনি সেই ল্যাবের সম্পর্কে আরও গভীরে জানতে পারবেন যে তারা কী ধরনের রিসার্চ করছে, এবং আপনার যদি সেই তাদের রিসার্চের সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে তাহলে আপনি আরও এগোতে পারবেন তাকে কন্ট্যাক্ট করার দিকে। তো আমরা যে অ্যাফিলিয়েশনটা পেলাম ওই পেপার থেকে, সেইটা আমরা সার্চ করি গুগলে, দেখা যাক সেই ইনস্টিটিউট আছে কিনা। অবশ্যই আছে, ব্রড ইনস্টিটিউট ভীষণই নাম করা একটা ইনস্টিটিউট। সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি সার্চ করতে পারেন সেই রিসার্চারের নাম, যেই অথরকে আপনি দেখেছেন ওই পেপারে, তার নাম সার্চ করুন এবং সেখানে তার ল্যাবে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনার মনে হয় যে ইনফেকশন বায়োলজি ইজ এ টু ব্রড টপিক ফর ইউ, তাহলে আপনি আরও স্পেসিফিক কিওয়ার্ডস দিতে পারেন। ধরুন ইনফেকশন বায়োলজি, ভাইরাস, ইভেন কোভিড-19। তাহলে এই ভীষণ স্পেসিফিক পেপারসগুলো আপনার সামনে চলে আসবে, which are published since 2021, যেহেতু আপনি 2021 সিলেক্ট করেছেন। এখানে আপনি কিন্তু কাস্টম রেঞ্জও দিতে পারেন, যে আপনি 2021 থেকে চান না 2019। কোভিডের ক্ষেত্রে 19-এর আগে গেলে মুশকিল, তো আপনি রেঞ্জটা সিলেক্ট করতে পারেন। তো ধরুন এই পেপারটা আমরা পেলাম, সাইটোকাইন স্টর্ম ইন কোভিড-19 ফ্রম ভাইরাল ইনফেকশন টু ইমিউন রেসপন্সেস। তো এটা আমরা খুললাম, তো এইখানেও দেখতে পাচ্ছেন অথর লিস্টটা পুরোটাই রয়েছে এবং অথর ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ধরুন এইখানে যে জেং লাস্ট অথর, তিনি হচ্ছেন চায়নার। তো সেন্টার অফ রিপ্রোডাকশন ডেভেলপমেন্ট অ্যান্ড এজিং, তো আপনারা সেটা কপি করুন এবং সেটা সার্চ করে দেখুন কি ইনফরমেশন আছে ওয়েবসাইটে। তো আপনারা সেই ইউনিভার্সিটিতে গেলেন এবং সেখানে সার্চ বাটনে গিয়ে সেই রিসার্চারের নাম সার্চ করুন, তাহলে তার ল্যাব এবং রিসার্চ সম্পর্কে আপনারা জানতে পারবেন আর এবং ম্যাচটা বুঝবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেটা মেলে কিনা। এবার আমরা যাব আরেকটা পদ্ধতিতে, সেটা হচ্ছে পাবমেডে। এই স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন পাবমেড। সিমিলার পদ্ধতিতে আপনারা বিভিন্ন টপিক এখানে সার্চ করতে পারেন, স্পেশালি সায়েন্স আর মেডিকেল ওরিয়েন্টেড টপিকগুলো নিয়ে। সেম আমরা এখানে ইনফেকশন বায়োলজি সার্চ করছি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3 লাখেরও বেশি রেজাল্ট এখানে এসছে। আর এখানে 1905 থেকে কারেন্টলি সব পেপার দিয়েছে আপনাদের, যেগুলো পাবমেডে আছে ইন্ডেক্সড। তো আপনারা পাবলিকেশন ডেট এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন, যে আপনারা লাস্ট 1 ইয়ার, 5 ইয়ার, 10 বছর বা কাস্টম রেঞ্জও এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে 1 বছরেরটা দেখলাম। মাঙ্কিপক্স ইনফেকশন বায়োলজি নিয়ে কিছু পেপার আছে, তো প্রথমে সেটাই এসছে, সেটা খুলে দেখি। তাহলে মাল্টিওমিক্স ক্যারেক্টারাইজেশন অফ দ্য মাঙ্কিপক্স ভাইরাস ইনফেকশন। একইভাবে আপনি অ্যাফিলিয়েশনটা এক্সপ্যান্ড করুন। এক্সপ্যান্ড করলে সাধারণত লাস্ট অথরই হয় সেই ল্যাব হেড, যিনি পেপারের সিনিয়র অথর। তার অ্যাফিলিয়েশনটা দেখুন 13-14, মানে সে ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ইউনিভার্সিটি অফ মিউনিকে আছেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। আর এখানে আপনারা সাধারণত করসপন্ডিং অথরের ইমেল আইডিটাও পেয়ে যাবেন। তাহলে একইভাবে আপনারা ইউনিভার্সিটির ইনফরমেশনটাও পেয়ে গেলেন। সেটা গুগলে এবার সার্চ করুন, সেই রিসার্চারের নাম দিয়ে আপনারা সেই পার্টিকুলার ল্যাবের ওয়েব পেজে চলে যেতে পারবেন এবং তাদের রিসার্চ নিয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও রিসার্চ গেট বা লিঙ্কডইনেও অনেক সময় পিএইচডি ওপেন পজিশনের ইনফরমেশন থাকে, তো আপনারা সেখানেও সার্চ করতে পারেন। আমাদের কাজ যেহেতু সায়েন্স বেসড, তাই আমাদের ডেমোটা কিন্তু পাবমেড ওরিয়েন্টেডই হলো। অন্যান্য সাবজেক্টের জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট পোর্টালের লিস্ট আমাদের স্ক্রিনে দিয়ে রাখবো, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে সেই লিঙ্কগুলো, যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয়। আর এরপরে আপনি যদি কোনো পার্টিকুলার রিসার্চারকে ফলো করতে চান, তাহলে রিসার্চ গেটে তাদের ফলো করতে পারেন, বা লিঙ্কডইনে অবশ্যই যদি তাদের প্রোফাইল থাকে সেখানে। তাহলে তাদের রিসার্চ সম্পর্কে, বা তারা অনেক সময় অ্যাডভার্টাইজ করে যদি কোনো ওপেন পজিশন থাকে তাদের ল্যাবে, সেখানে তারা অ্যাডভার্টাইজ করে। তাহলে সেই অ্যাডভার্টাইজ পজিশনগুলো আপনারা সহজেই রিসার্চ গেটে বা লিঙ্কডইনে দেখতে পাবেন। নেক্সট পয়েন্ট হলো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের র্যাঙ্কিং। এটা কতটা ইম্পর্টেন্ট। একজন কমেন্ট করেছেন, কিউএস র্যাঙ্কিং আন্ডার 300 ইন্ডিয়ান ইনস্টিটিউটে পড়া ভালো, নাকি আন্ডার কিউএস র্যাঙ্কিং 1000 ইউরোপে পিএইচডি করা ভালো? একটু বলবেন প্লিজ আপনাদের এক্সপিরিয়েন্স কি। এক্ষেত্রে আমরা বলতে পারি
যখন আপনার পিএইচডি করার কথা প্রথম দিকে ভেবেছিলেন তখন হয়তো আপনারা ফ্যান্টাসাইজ করেছিলেন সেই জায়গা, সেই দেশ বা সেই ইউনিভার্সিটির ব্যাপারে, কিন্তু হয়তো রিয়েলিটি চেক না করি। তাই সেসব ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর চেক করা ভীষণ দরকার। সেখানে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়তো নয়। রিসার্চ গ্রুপে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কাজ, বাকি সবগুলো সেকেন্ডারি, তার মধ্যে র্যাঙ্কিংও হয়তো সেকেন্ডারি অপশনই পড়ে। কেননা আমরা জানি এরকম অনেককে যারা এমন একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছে ইন্ডিয়াতে, যেটা কোনো র্যাঙ্কিংয়ের আওতায় পড়ে না, কিন্তু তারা এখন ভীষণভাবে এস্টাবলিশড তাদের ক্যারিয়ারে। সেটা আবার ইউরোপের ক্ষেত্রেও সমানভাবেই সঠিক। আবার উল্টোটাও হয়েছে, খুব রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়েছে কিন্তু জীবনে খুব ভালোভাবে সফল হতে পারেনি। সেটাও যেমন সঠিক, উল্টোটাও সঠিক। তাই সবকিছু দেখে কোথায় পিএইচডি করবেন সেটা আপনারা ঠিক করুন। সেক্ষেত্রে শুধু ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখলাম আর অ্যাপ্লাই করতে দৌড়ালাম, সেটা ঠিক অ্যাপ্রোচ নয়। একটা পার্টিকুলার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট হাই র্যাঙ্কিং অ্যাচিভ করে তার সমস্ত ডিপার্টমেন্টের একটা সম্মিলিত এফেক্ট নিয়ে। এবার হয়তো সেই ইউনিভার্সিটির 3টে ডিপার্টমেন্ট ভীষণ হাই এবং সেই কারণেই সে একটা হাই র্যাঙ্কিং অ্যাচিভ করতে সেগুলো সাহায্য করেছে সেই ইউনিভার্সিটিকে, কিন্তু সেটার মানে এই নয় যে বাকি সব ডিপার্টমেন্টই ইকুয়ালি রেপিউটেড সেই ইউনিভার্সিটির। তাই সেই ইউনিভার্সিটি র্যাঙ্কিং ছাড়াও আপনাকে দেখতে হবে সেই ডিপার্টমেন্টটি, আপনার পছন্দের ডিপার্টমেন্টটি কতটা রেপিউটেড এবং সেখানে কীরকম কাজ হয়, সেখানে কীরকম ল্যাব আছে, এবং আপনার যদি কোনো সিনিয়র থাকে সেখানে তারা পড়াশোনা করেছে বা গবেষণা করছে, তাদের গল্প থেকে আপনি বুঝতে পারবেন সেখানে আপনার যাওয়াটা উচিত বা উচিত নয়। তাই আমাদের মনে হয় র্যাঙ্কিংটাকে অতটাও জোর দেবেন না যখন আপনারা খুঁজবেন আপনার পিএইচডি ইউনিভার্সিটি বা ডিসিপ্লিন। তাই সেক্ষেত্রে আমরা বলবো রিসার্চ গ্রুপ বা ল্যাবকে ফোকাস করুন ইউনিভার্সিটি র্যাঙ্কিং না দেখে। আরও একটা ইজি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনার ইচ্ছা পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করার, কিন্তু আপনি খুঁজে পেলেন একটা বিশ্ববিখ্যাত টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড ক্লাস, আর সেখানে পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টও আছে। কিন্তু ওই ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড ক্লাস কেন হয়েছে? কারণ ওই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো ভীষণ রিনাউন্ড, সেই জন্য ওদের র্যাঙ্কিংটা অনেকটাই হাই হয়ে গেছে। আপনি দেখলেন এটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, চলুন এখানে অ্যাপ্রোচ করি, আর তারপরে গিয়ে দেখলেন সেটা একটা মিডিওকার ডিপার্টমেন্ট। তাই ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইকুয়ালি সেম ভেবে ভুলটা করবেন না। সমানভাবে একটা ভীষণ লো র্যাঙ্কিং ইউনিভার্সিটির একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যেখানে আপনার যাওয়ার ইচ্ছা ক্যান বি ভেরি হাই অ্যান্ড রেপিউটেড। তাই সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে রিসার্চ করুন, তার রিসার্চারদের রিসার্চ করুন, এবং এই সার্চটা কিন্তু ভীষণ জরুরি আপনাদের জন্য। আর শেষ পয়েন্ট হলো রেড ফ্ল্যাগস বা ফেলুদার ভাষায় খটকা। যখন আপনি পিএইচডি অ্যাপ্লিকেশন করবেন তখন হতে পারে অনেক অনেক স্টেপে আপনার খটকা লাগতে পারে, ডাউট হতে পারে যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, বা কিছু বিহেভিয়ার বা কিছু জিনিস আপনার ঠিক প্রেফারেবল বা ফেভারেবল মনে হচ্ছে না। সেগুলো কিন্তু প্লিজ ইগনোর করবেন না, কারণ এগুলোই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার সাকসেসফুল পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য। যখনই কোনো ল্যাবে পিএইচডি অ্যাপ্লাই করবেন তাদের অ্যালুমনিদের সঙ্গে, সিনিয়র্সদের সঙ্গে, বা আপনার যদি কোনো চেনাশোনা বন্ধু থাকে তাদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন তাদের ল্যাব কেমন, তাদের রিসার্চ এনভায়রনমেন্ট কেমন, সুপারভাইজার কেমন, এই সমস্ত কিছু আলোচনা করতেই পারেন, যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। একটা বড় রেড ফ্ল্যাগ হলো কমিউনিকেশন উইথ ইউর ফিউচার বস। যদি কোনো কারণে মনে হয় ইমেল থেকে বা ভিডিও কলের মাধ্যমে যে কমিউনিকেশন ইজ আ বিট রুড, তাহলে কিন্তু সেটা একটা বড় রেড ফ্ল্যাগ। তাহলে ভবিষ্যতে আপনাকে কিন্তু তার সাথে 5 বছর প্রায় কাটাতে হবে। তাই দেখে নিন আপনি সেটা ফেস করতে চান কিনা 5 বছরের জন্য। আর এই রুড কমিউনিকেশন যদি বারবার হতে থাকে তাহলে সেদিকে না যাওয়াই বেটার। আর রিসার্চের ক্ষেত্রে যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, টু হ্যাভ পাবলিকেশন, মানে নিজেদের কাজ, ডেটা, রিসার্চকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা। সেটা যদি না থাকে কোনো ল্যাবের, রিসেন্ট পেপার্স যদি না থাকে, সেটা হচ্ছে সব থেকে বড় রেড ফ্ল্যাগ। তাহলে এর মানে হলো আপনার যদি পেপার না থাকে, যেটা বিভিন্ন পিএইচডি প্রোগ্রামের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট, আপনার পিএইচডি কিন্তু ডিলেড হবে। আর যদি পেপার না আসে আপনি পিএইচডি কমপ্লিট করতে পারবেন না, সেই পিএইচডি প্রোগ্রামে যদি পেপার মাস্ট হয়। আর সেটা আপনার ক্যারিয়ারের জন্য ভীষণ খারাপ যদি আপনার পিএইচডি থেকে কোনো পেপার না থাকে। তাহলে বলুন কেমন লাগলো আজকের আমাদের এই ডিসকাশন আর লাইভ ডেমনস্ট্রেশন। আশা করি আপনাদের অনেকের কমেন্ট আমরা কভার করতে পেরেছি এই ব্লগে। আবার অনেকে হয়তো ভাবছেন আমার কমেন্ট কেন রিড করা হলো না।
যদি আপনার কমেন্টের রিলেভেন্ট টপিক নিয়ে আমরা ব্লগ বানাই, আপনাদের সেই কমেন্টগুলোও পড়ে শোনাবো আর তার সলিউশনও আমরা বলার চেষ্টা করব। আজকের এই ব্লগ নিয়ে আপনাদের যা যা কোয়েশ্চেন্স আছে বা কোয়ারিজ আছে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। আমাদের এই ব্লগগুলো আর আমাদের এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনোভাবে সাহায্য করে আপনাদের পিএইচডি অ্যাপ্লিকেশনে, তাহলে আমরা ভীষণ খুশি হব, কারণ এটাই আমাদের মোটো। তাহলে এই স্টাডি অ্যাব্রড সিরিজে আমরা কি কি জানলাম এখনো পর্যন্ত? ফার্স্ট ভ্লগে জানলাম আমরা পিএইচডিটা দেশে করব না অ্যাব্রডে। এই ভ্লগে আমরা জানলাম আমরা কি করে রিসার্চ গ্রুপ বা ইউনিভার্সিটি খুঁজবো। আশা করি আপনারা পছন্দের রিসার্চ গ্রুপ খুঁজে ফেলেছেন। এরপরে নেক্সট হার্ডল হলো রিসার্চ গ্রুপের সুপারভাইজারকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। সেটার জন্য একটা খুব ভালো এসওপি বা কভার লেটার লিখতে হবে, আর সেটা নিয়েই আমাদের নেক্সট ব্লগ, যেখানে আমরা দেব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এসওপি বা কভার লেটার লেখার জন্য। তাই তার জন্য একটু অপেক্ষা করুন, খুব জলদি আসছে আমাদের নেক্সট ব্লগ। আর আপনাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে। আজ তাহলে এতটুকু, আজ আসি।